Hello friends, welcome back to my channel Life's Wishlist Beyond Limitations. আমি সুচন্দা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার আগের ভিডিওটাও অবশ্যই দেখেছেন। এই ভিডিওটা আমাদের এই ট্যুরের শেষ পর্ব, তাই আগের পর্বটা যদি না দেখে থাকেন তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে চাইলেই আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আপনারা জানেন যে আমরা স্বাধীনতা দিবস আর জন্মাষ্টমীর ছুটি উপলক্ষে বেরিয়ে পড়েছিলাম একটা শর্ট ট্যুরে কেওনঝড়ে। বলা হয় বর্ষাকালটাই কেওনঝড় তথা এই ধরনের যেখানে ওয়াটারফলস বেশি রয়েছে সেই জায়গাগুলো দেখার অন্যতম প্রধান সময়, তাই ঠিক এই সময়টাকেই আমরা বেছে নিয়েছিলাম। আর আমাদের উপরই পাওনা ছিল একটা মেমো ট্রেন ধরে জাজপুর কেওনঝড় রোড স্টেশন থেকে কেন্দুঝড় স্টেশনে পৌঁছানো। সেই যাত্রাটা রয়েছে আমার এই সিরিজের একদম প্রথম পর্বে। সেই পর্বের লিঙ্কও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পেয়ে যাবেন। কেন্দুঝড়গড় যে স্টেশনটা, এটা হচ্ছে একটা ছোট স্টেশন যেটা মেইনলি কেওনঝড়ের স্টেশন বলা যেতে পারে। আমরা ছিলাম হোটেল প্লাজাতে। হোটেলটা এমনি ছিমছাম বাজেট হোটেল, খুব বেশি কস্টলি রুম কিন্তু সেখানে নেই, তবে হ্যাঁ আমরা বেশ কমফোর্টেবলি সেখানে থেকেছিলাম। চলুন তাহলে শুরু করা যাক আজকের দিনের ভিডিওটা, যেটা আমাদের কেওনঝড় ট্যুরের দ্বিতীয় দিন। আর সকালবেলায় উঠেই স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই রয়েছে এই খাবারের স্টলটা। যদিও আমাদের হোটেলেই রেস্টুরেন্ট ছিল, তবুও আমরা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে বাইরের থেকেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। আর আজকেও আমাদের সঙ্গী ছিলেন আমাদের গোপাল শর্মা আঙ্কেল। ওনার মোবাইল নাম্বারটাও ডেসক্রিপশন বক্স থেকেই পেয়ে যাবেন। উনি আমাদের দুদিন পুরো কেওনঝড়টা ঘুরিয়ে দেখিয়েছিলেন। কেওনঝড় ট্যুরের সাইট সিইংটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। দুদিন আমরা দুটো সাইট কভার করেছিলাম। আগের দিন আমরা গিয়েছিলাম বলদেবজিউ মন্দিরে, সানাঘাগরা ওয়াটারফল, তারপর বড় ঘাগরা ওয়াটারফল, বড় ঘাগরা ড্যাম, এই সমস্তগুলো আমরা আগের দিন দেখেছিলাম, খন্ডাধার ওয়াটারফল। আর আজকে আমরা যাচ্ছিলাম একদম উল্টো সাইডে। উল্টো দিকে আমরা প্রথমেই যেখানে দাঁড়িয়েছিলাম সেটা ছিল বৈতরণী নদীর ধারে একটা শিব মন্দিরে, যেখানে রয়েছে 12টা জ্যোতির্লিঙ্গ। না, একেবারে আসল জ্যোতির্লিঙ্গ নিশ্চয়ই হবে না। সমস্ত যে আমাদের 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে তার রেপ্লিকা নিয়েই তৈরি হয়েছে এই বিশেষ মন্দিরটা। তবে আগের পর্বে যেটা বলেছিলাম, যতই ভাবি ভিডিওটা সংক্ষিপ্ত করব, কিন্তু রাস্তার ধারের এই অপরূপ সৌন্দর্য আমার আঙুলটাকে অটোমেটিক্যালি ক্যামেরার দিকে এগিয়ে দেয়। আর এই রাস্তার অপরূপ শোভা আপনাদেরকে না দেখিয়ে কি করে পারি বলুন তো? তাই যতই ভাবি রাস্তায় যেতে যেতে ভিডিও করব না, অবশেষে নিজের মনকে কিছুতেই বোঝাতে পারি না। আর আপনাদের জন্য নিয়ে আসি এই সমস্ত জায়গাগুলোর যে প্রাকৃতিক শোভা, সেই দৃশ্যগুলো। হ্যাঁ, আপনাদের যেটার কথা বলছিলাম, বৈতরণী নদী। এই বৈতরণী নদী হলো ভারতীয় ধর্মের একটা পৌরাণিক নদী। গরুড় পুরাণ এবং অন্যান্য বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে এটি বর্ণিত আছে। বলা হয় এটাই নাকি পৃথিবী ও নরকের মধ্যে অবস্থিত, যা হিন্দু মৃত্যুর দেবতা যমের রাজ্য। চলুন, আমরা কিন্তু পৌঁছে গেছি এই মন্দিরে। আগে মন্দিরটা একটু ঘুরে নিই।
जगन्नाथ आपन देव ओम हे लोक पिता जगजन पिता ब्रह्मांड মূল মন্দিরটি ছাড়াও এই মন্দিরের পাশে বেশ কিছু ছোট ছোট মন্দির রয়েছে। এক এক করে চলুন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এছাড়াও আপনাদেরকে যে বলেছিলাম এখানে 12টি জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা রয়েছে, সেইগুলোও রয়েছে একটা বেশ বড় মন্দিরের লম্বাভাবে পরপর পরপর আলাদা আলাদা এক একটা ছোট ছোট ঘরের মধ্যে এক একটা জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা রাখা রয়েছে। প্রথমে আমাকে ছবি তুলতে বা ভিডিও করতে বারণ করা হচ্ছিল, তারপরে আমি অনুরোধ করায় আমাকে অনুমতি দেওয়া হয়। ওই দিকের যে ঘরগুলো দেখছিলেন লম্বা করে, ওখানেই রয়েছে পরপর 12টি জ্যোতির্লিঙ্গ। মন্দিরটা দেখার পর তার সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেদিক দিয়ে গিয়েই কিন্তু এই বৈতরণী নদীতে নামা যায়। তবে আমার একটু তাড়া ছিল, তাই আমি আর নিচে নামিনি, আমি উপর থেকেই নদীটাকে শুট করেছি। এই হলো সেই বৈতরণী নদী। বিশ্বাস করা হয় যে এটি পাপ শুদ্ধ করতে সক্ষম। ধার্মিকরা এটিকে অমৃতের মতো জলে ভরা দেখতে পান, আর পাপীরা এটিকে রক্তে ভরা দেখতে পান। এটা বলা হয় অনেকটা গ্রিক পৌরাণিক কাহিনীর স্টিক্স নদীর সমতুল্য। এমনকি শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম তথা আরো অন্য ধর্মেও কিন্তু এই বৈতরণী নদীর উল্লেখ রয়েছে। এবার আমরা যাচ্ছি ভীমকুণ্ডের দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হবে ভীমকুণ্ড। তবে ভীমকুণ্ডে যাওয়ার পথের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাকেই বা ইগনোর করি কি করে? আপনারাই বলুন, এত সুন্দর লাগছিল না রাস্তার দুপাশটা, মানে আমি জাস্ট কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমরা পৌঁছে গেছি ভীমকুণ্ডে। এখানে প্রবেশের জন্য টিকিট কাটতে লাগে, আর বেশ অনেকটা সাঁকো মতো করা রয়েছে, আর তার উপরে রয়েছে একটা বেশ লম্বা ওয়াচ টাওয়ার। এই উঁচু ওয়াচ টাওয়ারে উঠেই বহু দূর পর্যন্ত একেবারে 360 ডিগ্রি হিসেবে কিন্তু চারপাশটা দেখা যায়। ভীমকুণ্ড হল ওড়িশায় অবস্থিত বৈতরণী নদীর উপর একটি প্রাকৃতিক পুল এবং জলপ্রপাত, যা কেওনঝড় ও ময়ূরভঞ্জ জেলার সীমান্তে অবস্থিত। মহাভারতের পাণ্ডবদের সাথে এর কিংবদন্তিগতভাবে সংযোগ রয়েছে। চলুন আমরা এবার উপরে উঠে যাই।
ওখান থেকে উপর থেকে চারপাশটাকে দেখে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, মহাভারতের পাণ্ডবদের সাথে এর কিংবদন্তিগতভাবে সংযোগ রয়েছে, যেখানে বলা হয় যে ভীম তার গদা দিয়ে মাটিতে আঘাত করে দ্রৌপদীর তৃষ্ণা মেটানোর জন্য এই জলাধারটি তৈরি করেছিলেন। এটি একটি অত্যন্ত জনপ্রিয় স্থান, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং পৌরাণিক কাহিনীর জন্য পরিচিত। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বলে দিই, এখানে ফটোগ্রাফি করতে কিন্তু খুব সাবধান। তার কারণ বুঝতেই পারছেন, অনেকটা হাইটে এই টাওয়ারটা রয়েছে, আর সেখান থেকে যদি কোনো মতে হাত ফসকে একবার মোবাইলটা নিচে পড়ে যায়, তাহলে সেটা কিন্তু উদ্ধার করা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। তো উপর থেকে তো আমরা দেখলাম, চলুন এবার একটু নিচের থেকে জায়গাটাকে দেখি। এখানে একটা বেশ একটা গোল জায়গা মতো করা রয়েছে, যেটা ফটোগ্রাফির জন্য কিন্তু একেবারে আদর্শ। এখানে দাঁড়িয়ে ছবি তুললেও কিন্তু খুব সুন্দর ছবি আসবে। তবে হ্যাঁ, আবারও বলছি, খুব সাবধানে এই জায়গাটাতে ছবি তুলবেন। মানে একটু বেখেয়াল হলেই কিন্তু একটা বিশাল বড় বিপদ ঘটে যেতে পারে। ভৌগোলিকভাবে বলতে গেলে এখানে বৈতরণী নদীর জল একটি পাথরের গিরিখাত থেকে নেমে এসে একটি জলপ্রপাত ও নীল জলের একটা গভীর পুল তৈরি করে। যদিও বর্তমানে এটা আপনি নীল জল দেখতে পাবেন না, তার কারণ এখন যেহেতু বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই এই মুহূর্তে জলটা কিন্তু একেবারেই মানে কাদা গোলা জলের মতন দেখাচ্ছে। কিন্তু অন্য সময় এটা একেবারে স্বচ্ছ জলই কিন্তু দেখা যায়। তো যাই হোক, যেটা বলা হয়েছে এটা হচ্ছে ভৌগোলিক কারণ। আর মহাভারতের অনুযায়ী দ্রৌপদীর তৃষ্ণার্ত অবস্থায় ভীম তার গদা দিয়ে মাটিতে আঘাত করে এই পুকুরটা তৈরি করেছিলেন, সেই কারণেই এটাকে ভীমকুণ্ড বলা হয়। এটা কিন্তু একটা প্রাকৃতিক জলাধার আর পিকনিক স্পট। পর্যটকদের সাথে সাথে স্থানীয় মানুষেরাও এখানে ঘুরতে আসেন, তথা শীতকালে এটাকে কিন্তু একটা মানে পিকনিক স্পট হিসেবেও তারা ব্যবহার করেন। জায়গাটা সত্যি অত্যন্ত সুন্দর। এই হলো সেই ভীমের একটা মূর্তি করে রাখা হয়েছে, যার নামে এই জায়গাটার নাম ভীমকুণ্ড। এবার চলুন এই ভীমকুণ্ডতেই আরও একটা অন্য দিক দিয়ে যাওয়া যাক। আসলে এই ভীমকুণ্ডে কেওনঝড় দিয়েও যেমন যাওয়া যায়, তেমন ময়ূরভঞ্জ জেলা দিয়েও কিন্তু ঢোকা যায়। তাই আমরা দুদিক থেকেই কিন্তু এই ভীমকুণ্ডটা দেখেছিলাম। প্রথমে দেখেছিলাম কেওনঝড়ের দিক থেকে, তারপরে যে ব্রিজটা দেখা গিয়েছিল ওই ওয়াচ টাওয়ার থেকে, সেই ব্রিজটা পার হয়ে উল্টো দিকে গিয়ে আমরা আর একটা ভীমকুণ্ড দেখেছিলাম। অ্যাকচুয়ালি এটাকে আর একটা ভীমকুণ্ড বলা যায় না, মানে ভীমকুণ্ড তো একটাই রয়েছে, কিন্তু তার দুটো পাশ রয়েছে। একবার আমরা নদীর ওপাশ থেকে দেখেছিলাম, এবার আমরা দেখব নদীর এপাশ থেকে। চলুন তাহলে এবার আমরা উল্টো দিক দিয়ে ভীমকুণ্ডের দিকে যাব। যখন আমরা ওয়াচ টাওয়ারে ছিলাম তখনই আমরা ওদিক থেকে উল্টো দিকে দেখছিলাম যে কিছু মানুষজন সেখানে রয়েছেন। তো তখন আমরা এসে আঙ্কেলকে বললাম, আঙ্কেল ওই সাইডে যাব কি করে, ওখানেও দেখছি অনেক মানুষজন রয়েছেন। তখন আমরা জিজ্ঞাসা করে করে ওই ব্রিজ পার হয়ে এই দিকের ভীমকুণ্ডে আসি। আর ওই পাড়ে যেটা দেখেছিলাম তার থেকে এই পাড়টা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লেগেছিল আমাদের। মানে আমার তো ইচ্ছে করছিল এত স্রোত না থাকলে আমি হয়তো এখানে নেমেই পড়তাম, কিন্তু সেটা একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। বর্ষাকাল বলেই জলের এই প্রবল স্রোতটা কিন্তু আমরা পেয়েছি। এটা কিন্তু বছরের অন্য সময় গেলে সাধারণত আপনারা দেখতে পাবেন না। তবে আমার মনে হয় এখানে একটু সিকিউরিটি কিন্তু রাখার দরকার, তার কারণ অনেকেই কিন্তু এখানে মানে নেমে যাওয়ার লোভ সংবরণ করাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। ইনফ্যাক্ট বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমিও কিন্তু খুব সন্তর্পণে এখানে একটুখানি নেমেছিলাম। তবে আপনারা একেবারেই এটাকে অনুকরণ কিন্তু করবেন না।
আমি একটুখানি নেমেছিলাম, মানে একেবারে জলের মধ্যে পা কিন্তু আমি ডোবাইনি, মানে জল থেকে একটু উপরে যেখানে পাথরগুলো ছিল আমি সেইটুকু পর্যন্তই কিন্তু নেমেছিলাম। তাও আঙ্কেল আমাকে বারবার করে সতর্ক করছিলেন আর যেও না বলে। কিন্তু কি বলবো, মানে সিরিয়াসলি আমি ওখানে একটুখানি না নেমে আর কি থাকতে পারছিলাম না একেবারেই। বাট প্লিজ 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 আপনারা কিন্তু এটা অনুকরণ করবেন না। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আমি কিন্তু জলের মধ্যে নামিনি, মানে একদম জাস্ট জলের ধারে যেখানে পাথরটা ছিল সেই শেষ সীমা পর্যন্তই কিন্তু আমি গিয়েছিলাম। ভীমকুণ্ডের এই সাইডটাতে একদম ভীমকুণ্ডে যাওয়ার মুখেই একটা শিব মন্দির রয়েছে। তবে শিব মন্দিরের যে মেন ঘরটা ছিল, মন্দিরের ঘরটা গর্ভগৃহ, সেটার দরজাটা বন্ধ ছিল, তাই ভেতরে ঢুকতে পারিনি, এমনি বারান্দা পর্যন্তই গিয়েছিলাম। তারপরে আমরা দেখলাম যে দরজা বন্ধ, তাই সেখান থেকে চলে আসি। চলুন এবার আবার আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাওয়া যাক। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল তারিণী মন্দির বা মা তারিণী মন্দির। এটা অ্যাকচুয়ালি রয়েছে ঘাটগাঁও বলে একটা জায়গায়, যেটা মোটামুটি কেওনঝড়ের কাছাকাছি একটা জায়গা, তাই কেওনঝড়ের সাইট সিইংগুলোর মধ্যে এইটাও একটা পয়েন্ট। ঘাটগাঁওয়ের মা তারিণী মন্দির হলো মা তারিণীকে উৎসর্গ করা একটা বিখ্যাত হিন্দু দেবীর মন্দির। মা তারিণী হলেন শক্তির অন্যতম রূপ এবং ওড়িয়া সংস্কৃতিতে প্রধান অধিষ্ঠাত্রী দেবীদের মধ্যে একজন। মা তারিণী হলেন ওড়িশার সমস্ত শক্তি এবং তন্ত্রপীঠ বা মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী। আমরা যখন পৌঁছেছিলাম তখন মন্দিরের দরজা বন্ধ হওয়ার সময় আগত। বুঝতেই পারছেন কত স্থানীয় মানুষেরাও কিন্তু এখানে পুজো দিতে আসেন। এখানে যাদের দেখছেন তার মধ্যে ৮০ থেকে ৯০% মানুষ কিন্তু স্থানীয়, পর্যটকের সংখ্যা কিন্তু হাতে গোনা। সেখানে পৌঁছে দর্শন করতে ঢুকবার সাথে সাথেই বাইরে শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি। চারপাশ সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে গেল। আমি অবশ্য সেই সুযোগটাকেই কাজে লাগালাম আর বেশ ফাঁকায় ফাঁকায় পুরো মন্দির চত্বরটা ভিডিও করে নিলাম, যেটা এমনি সময়ে অর্থাৎ বৃষ্টি না হলে হয়তো আমার পক্ষে সম্ভব হতো না। শক্তির উৎপত্তি বা শক্তির নারী প্রতিমূর্তি হিসেবে পৃথিবীর উপাসনা সারা বিশ্বের অনেক সংস্কৃতিতেই পাওয়া যায়। ওড়িশায় যেখানে উপজাতি জনসংখ্যার ঘনত্ব বেশি, যাদের ধর্মীয় রীতিনীতিগুলি মূলধারার হিন্দু ধর্মের সাথে মিশে গেছে, সেখানে উপজাতিদের মধ্যে পাথর, গাছের গুঁড়ি, নদীর মতো প্রাকৃতিক গঠনের পূজা ব্যাপক। তবে এখানে কোনো মন্দিরেরই কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই কোনো মন্দিরেরই ভিতরটা আমি ভিডিও করতে পারিনি। এখানে প্রচুর পরিমাণে কিন্তু নারকেল চড়ানো হয় বা বলা হয় উৎসর্গ করা হয়, মানে নারকেলের পুরো স্তূপ জমে গেছে। চারপাশে অনেকগুলো গেট রয়েছে দেখলাম মন্দিরে প্রবেশ করার জন্য। দেখলে বোঝাই যায় যে এখানে কিন্তু বহু মানুষ নিয়মিত পুজো দিতে আসেন। আমাদের হাতে আর খুব বেশি সময় ছিল না, বৃষ্টির জন্য অনেকটাই সময় চলে গিয়েছিল, তাই এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। তবে চলার পথে আপনাদের মা তারিণী সম্পর্কে দু এক কথা বলি। মা তারিণীকে সর্বদা লাল মুখমণ্ডল হিসেবে চিত্রিত করা হয়, যার দুটি বড় চোখ এবং মাঝখানে একটি চিহ্ন থাকে, যার নাক এবং তিলক উভয়েরই প্রতীক হিসেবে কাজ করে। এই আদিম ধারণাটি উপজাতীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের সরলতার প্রতীক। লাল রংটি লৌহ আকরিক বা গৈরিক দিয়ে তৈরি রঞ্জক পদার্থের জন্য দায়ী করা হয়েছে, যা এই রাজ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
তাই উপজাতিরা পূজার পবিত্র মূর্তিগুলিকে অভিষেক করতে এবং সাজাতে এটি ব্যবহার করত। চলতে চলতে আমরা পৌঁছে গেছি আজকের শেষ গন্তব্যে, গুন্টিচা ঘাগি ওয়াটারফল, বা অনেকে এটাকে গুন্টিচা ঘাই জলপ্রপাতও বলেন। জলপ্রপাত এখন বর্ষাকাল বলে তার পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত হয়েছে। আর চারপাশের মানুষজনকে দেখুন, বেশিরভাগ কিন্তু ওখানকার স্থানীয় মানুষেরাই রয়েছেন। আসলে সেই দিনটা যেহেতু রবিবার ছিল, তাই স্থানীয় মানুষেরাও নানান জায়গাতেই ভিড় জমিয়েছিলেন। আর জলপ্রপাতের রূপ সে সম্পর্কে আর কি বলবো। যদি আরও অনেকটা সময় থাকতো তাহলে আরও ভালো করে এর রূপটা দেখা যেত। আমার তো আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই। আমাদের গ্রুপের বাকি 3 জন আবার ট্রেন ধরবে, তাদের জাজপুর থেকে আবার ট্রেন ধরার ছিল, তাই খুব বেশিক্ষণ এখানে কাটাতে পারিনি। গুন্ডিচা ঘাই জলপ্রপাত হলো উড়িষ্যার একটি সুন্দর এবং শান্ত স্থান, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি অসাধারণ গন্তব্য। এটি প্রকৃতির শান্ত পরিবেশ, সবুজের সমারোহ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এই জলপ্রপাতটির চারপাশের সবুজ প্রকৃতি ও প্রাকৃতিক শোভা অত্যন্ত মনোমুগ্ধকর, যা একে প্রকৃতি প্রেমীদের জন্য একটি বিশেষ গন্তব্যে পরিণত করেছে। যারা কোলাহল থেকে দূরে প্রকৃতির নিবিড় সান্নিধ্য ভালোবাসেন, তাদের জন্য এই গুন্টিচা ঘাই জলপ্রপাত একটি আদর্শ স্থান। যদি কেউ স্নান করতে চান, তবে আমার মনে হয় যদি সাথে এক্সট্রা পোশাক রাখেন, তাহলে এটা কিন্তু মোটামুটি একটু ঝর্ণায় গা ভেজানোর একটা আদর্শ জায়গা। আবার আমরা পথ চলতে শুরু করলাম। এবার বেশ খিদে পেয়েছে, কোথাও লাঞ্চ করতে হবে। তার কারণ লাঞ্চ করেই আমাদের গ্রুপের 3 জন ট্রেন ধরে নেবে। তো এই গুন্টিচা ঘাই জলপ্রপাত দেখে বেরিয়ে স্থানীয় একটা যে ধাবা বা বলতে পারেন রাস্তার ধারে যে লাইন হোটেলগুলো থাকে, সেখানে আমরা লাঞ্চ করে নিলাম। তারপরে আবার চলতে শুরু করলাম। যদি আমাদের এই ট্রেন ধরার ব্যাপারটা না থাকতো, তাহলে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হতো সীতাবিঞ্জি। আপনারা যারা কেওনঝড় যাবেন তারা সীতাবিঞ্জি জায়গাটা অবশ্যই দেখবেন, এটা আমাদের দেখা হয়নি। সীতাবিঞ্জি তার বড় পাথর গুহা এবং রাবণ ছায়ার জন্য বিখ্যাত, এবং এখানে অনেক প্রাচীন ফ্রেস্কো বা টেম্পেরা বা চিত্রকর্মের কাজ রয়েছে। তো এইটা আমাদের এইবারে মিস হয়ে গেছে। আপনারা যারা যাবেন তারা আপনাদের যে সাইট সিইংয়ের পয়েন্টসগুলো রয়েছে তার মধ্যে এই জায়গাটা কিন্তু অবশ্যই রাখবেন। আমরা এবার পৌঁছে গেছি হরিচন্দনপুর স্টেশনে। এই হরিচন্দনপুর স্টেশন থেকেই জাজপুর কেওনঝড় রোড স্টেশনে পৌঁছানোর জন্য যে মেমু ট্রেন ছাড়ে সেটা ধরা হবে। কেন্দুঝড়ঘর স্টেশন থেকে ওই ট্রেনটা ছাড়ে দুপুর 3:20 নাগাদ, আর সেটাই মানে 3:20 3:30 এরকম ছাড়ে, আর মোটামুটি তার 40-45 মিনিট পর এই স্টেশন দিয়েই পাস করে। এবার আমাকে বাকি 3 জনকে গুড বাই বলে দিতে হবে, তবে আমি ট্রেনে ফিরছি না, আমি ফিরছি কিন্তু বাসে। আপনাদের একবারে দেখিয়ে দেব যারা ট্রেনের টিকিট পাবেন না তারা কিভাবে বাসে করে বাই রোড কেওনঝড় থেকে কলকাতায় ফিরতে পারেন। যাই হোক, আপাতত ওদের 3 জনকে আমি টাটা বাই বাই করে দিই, আর আমি এবার ফিরে যাব আবার কেওনঝড় টাউনের দিকে। তবে আমার ইচ্ছে ছিল আমি একা হলেও সীতাবিঞ্জিটা দেখেই ফিরবো, কিন্তু আঙ্কেল রাজি হলেন না। আসলে ওদিকের পয়েন্টগুলো এমন যে মানে একটার পর একটা আর কি যেভাবে কানেক্টেড রয়েছে, সেটার যদি কোনো ব্যাঘাত ঘটে যায় সেক্ষেত্রে যিনি চালান তিনি আর ওই এক্সট্রা 30-40 কিলোমিটারটা ঘুরতে চান না। ওনাদেরকেও খুব একটা দোষ দিতে পারি না। আমি তবে এক্সট্রা টাকা অফার করেছিলাম, কিন্তু তাও উনি যেতে চাননি। যাই হোক, অন দ্য ওয়ে ভাবছিলাম যদি কিছু দেখা যায় তাহলে দেখে নেব,
কিন্তু এক জায়গায় দাঁড়িয়েও ছিলাম, রাস্তার পাশে লেখা ছিল নাকি দুটো ওয়াটারফল রয়েছে, ছোটোখাটো ওয়াটারফল। তো নেমে স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করলাম যে এই ওয়াটারফলে কীভাবে যাব। তো ওনারা বললেন যে এগুলো খুবই ছোটোখাটো ওয়াটারফল, মানে সেরকম বড় সড়ো কিছু নয়। তো ওখানে একটা হাট ছিল, সেই হাটটায় একটুখানি ঘোরাঘুরি করে আবার আমরা কেওনঝড় টাউনের দিকে ফিরে এলাম। আসলে আমারও একা খুব একটা যে মানে ঘুরতে ইচ্ছা করছিল তা নয়। আফটারঅল 4 জনে মিলে একসঙ্গে ঘুরছিলাম, হঠাৎ করে একা ঘুরতেও একটা কেমন যেন লাগছিল। তবুও যদি আর 2-1টা জায়গা দেখতে পেতাম তাহলে ভালো হতো, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাকে সেই সুযোগটা দিল না। তাই বেশ তাড়াতাড়ি মোটামুটি 5টা নাগাদ কেওনঝড়ে আবার ফিরে চলে এলাম। আর আঙ্কেল জোর করে আমাকে কিন্তু তার বাড়িতে নিয়ে গেলেন, কারণ উনি জানতেন আমার বাস সেই রাত্রিবেলা 8টায় ছাড়বে। তো আমি অনেক বারণ করলাম, না আমি আপনার বাড়িতে যাব না, কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না, ওনার বাড়িতে আমাকে নিয়ে গেলেন। সত্যি আজকালকার দিনেও এমন লোকও এখনও আছেন। ওনার বাড়িতে গিয়ে উনি আমাকে সেই জোর করে কফি খাওয়ালেন। তারপরে আলটিমেটলি আমি বললাম, না আঙ্কেল আমাকে একটুখানি আমি একটু শপিং করে নিই, তাহলে এমন কোথাও যখন যাওয়া হলো না। তখন উনি আমাকে ওনার স্কুটিতে করে ওনাদের যে দোকানটা ছিল সেখানে আমার ব্যাগটা রাখবো, আমি আমার সঙ্গে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা রাখবো বলে ওনার দোকানে আমাকে স্কুটিতে করে পৌঁছে দিলেন। আর সেখানে ব্যাগটা রেখে তারপরে আমি ভাবলাম একটু এদিক ওদিক লোকাল জায়গাগুলোকে ঘুরবো। তো ওনার দোকানে ব্যাগ রেখে আমি চলে গেলাম এবার শপিং করতে। শপিং করতে করতে মোটামুটি 1.5-2 ঘন্টা কেটে গেল। তারপরে শপিং করে বেরিয়েই উল্টো দিকে বেশ একটা ফালুদার দোকান ছিল, সেখানে বসে একটুখানি ফালুদা খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা, বেশ গরম লাগছিল। তারপর সোজা ওখান থেকে দোকানে গেলাম, গিয়ে আমার ব্যাগটা নিলাম। ওনার ছেলের দোকান বেসিক্যালি ওটা। তো উনি বললেন যে এই সিগন্যাল থেকেই একবারে বাসে উঠে যেতে পারবেন, আপনাকে আর বাস স্ট্যান্ডে যেতে হবে না। তখন ওই মোড়ে কিছুক্ষণ দাঁড়ালাম। অ্যাকচুয়ালি বাসটা কিন্তু আসে বারবিল থেকে, মোটামুটি 7টা 10 নাগাদ এই সিগন্যালটা ক্রস করে। আর তারপরে সেই বাসে করে সরাসরি চলে গেলাম কেওনঝড় বাস স্ট্যান্ডে। বেশ সুন্দর বাস, এটা কিন্তু সরকারি বাস, উড়িষ্যা গভর্নমেন্টের বাস। আর সবথেকে মজার কথা, এখানে কিন্তু মহিলাদের জন্য 50% কনসেশন আছে। পুরুষদের জন্য যে ভাড়াটা 840 টাকা, সেটা আমি মাত্র 440 টাকায় কেওনঝড় থেকে কিন্তু কলকাতা পৌঁছে গিয়েছিলাম। বাস স্ট্যান্ডের মধ্যে হোটেলও রয়েছে, চাইলে আপনারা একেবারে ডিনার করেও বাসে উঠতে পারেন। অবশ্য ওরা পরে ডিনার করার জন্য একটা হল্ট দিয়েছিল। চলুন এবার আপনাদেরকে বাসটা একটু দেখিয়ে দিই। বেশ সুন্দর, একেবারে ভলভো সেমি স্লিপার। অ্যাকচুয়ালি এখানে স্লিপার কোচ নয় এটা, তবে বেশ কমফোর্টেবল। সিটগুলো কিন্তু খুবই সুন্দর। আমার সিটটা দেখুন, মানে বেশ আরামদায়ক সিট ছিল, কোনো রকম কিন্তু কোনো অসুবিধা কিন্তু হয়নি। আমি কিন্তু আমার মনে হয় ট্রেনের থেকে বাসে করে আমি আরও বেশি কমফোর্টেবলি এসেছি। উপরে লাগেজ রাখার জায়গা ছিল। আর বাস ছাড়ার পর মোটামুটি 9:30 নাগাদ ডিনার করার জন্য আবার একটা ধাবাতে দাঁড়িয়েছিল। এটাও বেশ ভালোই ছিল, খাবারগুলো যদিও আমি খাইনি, তবে মনে হচ্ছিল বেশ ভালোই ছিল। পরদিন ভোরবেলায় একেবারে 5টা নাগাদ বাবুঘাটে কিন্তু পৌঁছে গিয়েছিলাম। তারপর সেখান থেকে ট্যাক্সি করে বেরিয়ে এসেছিলাম বারাসাতে আমার বাড়ির দিকে। সত্যি বেশ ভালো কেটেছিল। আর যারা আপনারা কেওনঝড় থেকে ফেরার টিকিট বা কেওনঝড় যাওয়ার জন্য ট্রেনের টিকিট পাবেন না রিজার্ভেশন, তারা কিন্তু এই বাস অ্যাভেল করতে পারেন। এই বাসের যাবতীয় যা ডিটেলস রয়েছে সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে দয়া করে কমেন্টে জিজ্ঞাসা করে নেবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।